আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের নতুন পর্বে স্বাগতম। তোমাদের ধারাবাহিক সিরিজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গত একটা ক্লাস নিয়েছিলাম, আজকে এটা দ্বিতীয় পর্ব। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেকেই ভয় পায় যে ভাইয়া সিম্পল কমপ্লেক্স করান, অনেকেই ভয় পাচ্ছে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসবে। প্রথম ক্লাসটা কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করেছি এবং বেসিকসও আলোচনা করেছি, আর এটাও আমি ডিটেলস আলোচনা করব। তাহলে প্রথম ক্লাসটা অবশ্যই আগে দেখতে হবে, তারপরে দ্বিতীয় পর্বে আসতে হবে। যাই হোক, দেখো আমাদের প্রথমে একটা ছক দিয়েছি, প্রথম পর্বে অবশ্যই দেখে আসবে যে মেথডে আমি 8টা মেথড দিয়েছি, একটা ছক করে দিয়েছি। ছকটা তোমাকে আগে খাইতে হবে, ক্যাপচার করতে হবে। মেথড 5 এ কি বলছে দেখো, যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে তুমি সিম্পল কিভাবে করবা, টু প্লাস বেস ফ্রম বসবে। এরপরে তুমি কম্পাউন্ড করতে হবে অ্যান্ড সো দিয়ে। অ্যান্ড সো দিয়ে তোমার কি করতে হবে, অ্যান্ড সো দিয়ে কি করবো আমরা, কম্পাউন্ড করব। আচ্ছা দেখো, এখন এদিকে তাকাও। আমার একটা এক্সাম্পল নিয়েছি আমি, উই ওয়ার্ক হার্ড। উই মানে কি আমরা, ওয়ার্ক হার্ড মানে আমরা কঠোর পরিশ্রম করি। সো দ্যাট যাতে, বলো দেখি একটা মানুষ কঠোর পরিশ্রম করে যেন কিসের জন্য করে, অবশেষে সাকসিড বা সাকসেস হওয়ার জন্য, সাফল্য অর্জন করার জন্য। তাহলে আমাদের এখানে সো দ্যাট যুক্ত সেন্টেন্স পেয়েছি। উই ক্যান প্রসপার ইন লাইফ, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা আমার জীবনে কি করতে পারি, উন্নতি করতে পারি। আসসালাম। এখন সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে করব, সিম্পল সেন্টেন্স করার জন্য কি বলছি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের আমরা সিম্পলে কি করব, টু প্লাস বেস ফ্রম। এখন দেখো, উই ওয়ার্ক হার্ড। এখন এই সো দ্যাট এর পরিবর্তে কি বসাতে হবে, টু বসাবো, তারপরে বেস ফ্রম বসাই দিব। তাহলে এটার পরিবর্তে আমরা দেখো টু বসাচ্ছি, টু প্লাস বেস ফর্ম। এখন বিষয় হচ্ছে টু এর পরে কিন্তু বেস ফর্ম মানে ভার্বের প্রথম যে রূপটা সেটা বসবে। এখন তাহলে ভার্বের প্রথম রূপটা কি, এটা কিন্তু সাবজেক্ট, তাহলে এটা উঠে যাবে, ক্যানটা কি উঠে যাবে। প্রসপার থেকে আমাদের সেন্টেন্সটা শুরু হবে, প্রসপার ইন লাইফ। এখন দেখো কিভাবে হয়েছে এটা, আমরা সো দ্যাট এর পরিবর্তে কি দিয়েছি, টু দিয়েছি, এরপরে আমরা কি বেস ফর্ম দিয়েছি, এখানে বাকি যা আছে তাই বসে গিয়েছে। তার মানে এই যে অংশটা আছে আমাদের উইকেন শব্দটা কিন্তু এখানে কি ভ্যানিশ হয়ে গেল, কারণ আমাদের টু এর পরে কিন্তু বেস ফর্মটা নিয়ে আসতো, ভার্বের রূপটা নিয়ে আসতাম। তার মানে এখান থেকে পরের শব্দটা আসবে, প্রসপার ইন লাইফ। সিম্পল তাহলে আমাদের কি হয়ে গেল। কম্পাউন্ডে আমরা অ্যান্ড সো দিব, সো দ্যাট এর পরিবর্তে কি দিব, অ্যান্ড সো দিয়ে করব। দেখো তার মানে উই ওয়ার্ক হার্ড and so we can prosper in life। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে and so কিসের পরিবর্তে আসছে, so that এর পরিবর্তে আসছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম সেন্টেন্স থাকে so that যুক্ত, তখন আমরা সিম্পল করব, টু এর পরে বেস ফর্ম দিব। কম্পাউন্ডে আমরা অ্যান্ড সো দিব। এখন পরীক্ষায় কিন্তু তোমাকে বিপরীতভাবে আসতে পারে, পরীক্ষায় এটা আসবে, এই সেন্টেন্সটা আসবে, তোমাকে ব্র্যাকেটে বলতে পারে সিম্পল করো, তখন আমার এটা লিখতে হবে। তোমাকে বলতে পারে এই সেন্টেন্সটা দিয়ে বলতে পারে যে কমপ্লেক্স করো, তখন আমাদের এটা লিখতে হবে, অ্যান্ড সোর পরিবর্তে সো দ্যাট বসাতে হবে। অথবা তোমার এইটা পরীক্ষা আসবে, সিম্পলটা আসবে, তোমাকে কমপ্লেক্স করতে বলতে পারে, অথবা কি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলতে পারে, তাই কি না। আচ্ছা, সেম ভাবে এখন এই পরের সেন্টেন্সটা দেখো, উই স্টাডি প্রপারলি, আমরা ভালো করে পড়াশোনা করি, টু বি এডুকেটেড, টু বি এডুকেটেড মানে শিক্ষিত হতে। তার মানে এখানে টু এর পরে দেখো তো বেস ফ্রম, বিটা কিন্তু বি মানে হচ্ছে বেস ফ্রম, বি এর হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি এমিজার, পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজার, ভিতরে হচ্ছে কি বিন। তাহলে আমরা কমপ্লেক্সটা কিভাবে করব, দেখো রুলটা আবার দেখে নাও। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স থাকলে আমরা সিম্পল করব, টু প্লাস বেস ফর্ম, আর কম্পাউন্ড করব কি দিয়ে, অ্যান্ড সো দিয়ে। কম্পাউন্ড করব কি দিয়ে, অ্যান্ড সো দিয়ে। তার মানে এখানে টু আছে, তার মানে এটা সিম্পলে আছে অবশ্যই।
সিম্পলে যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স কি দিয়ে করব, কম্পাউন্ড কি দিয়ে করব। দেখো উই স্টাডি প্রপারলি, উই স্টাডি প্রপারলি তার মানে কি দিয়ে করব, কমপ্লেক্স করব। তাহলে কমপ্লেক্স করার জন্য কি দিতে হবে, সো দ্যাট হ্যাঁ উই ক্যান, তোমার হচ্ছে কি একটা ক্যান দিলে ভালো হয় সেন্টেন্সটা মিনিংটা ঠিক রাখার জন্য। উই ক্যান বি এডুকেটেড, এখন আমরা কম্পাউন্ড কি দিয়ে করব, দেখো কম্পাউন্ড আবার কি যে এন্ড সো দিয়ে করব। তার মানে আমরা কি লিখতে পারি, উই স্টাডি প্রপারলি and so we can be educated আমি আবার আলোচনা করছি। দেখো এটা টু যুক্ত ছিল, টু যুক্ত সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তখন আমাদের হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দিব। এই যে দেখো টু এর পরিবর্তে আমরা কি দিয়েছি, সো দ্যাট দিয়েছি। আবার এই টু এর পরিবর্তে এন্ড সো কখন হবে, কারণ আমার কম্পাউন্ডে কি আছে, দেখো কম্পাউন্ড হচ্ছে কি এন্ড সো। আশা করি তোমরা এই দুইটা রুল, এই 5 নাম্বার মেথডটা ভালো করে বুঝতে পেরেছো। এখন কিন্তু কি বলছি, কমপ্লেক্স তোমাকে থাকবে, তোমাকে সিম্পলে বা কম্পাউন্ডে বলতে পারে, অথবা এই সেন্টেন্সটা আসবে সিম্পলে বলতে পারবে, অথবা এই সেন্টেন্সটা আসবে তোমাকে কমপ্লেক্সে বলতে পারে। আর তোমাকে ঘুরিয়ে ফিরে এই কোশ্চেন দিয়ে কিন্তু করতে পারে। তো তোমাকে মেথডগুলো একদম টোটাল আত্মস্থ করতে হবে, বাসায় বেশি করে কি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তাহলে আমাদের মেথড 6 এ কি আছে দেখো, মেথড 6 এ ভালো করে বুঝবা, খুবই ইম্পর্টেন্ট একটা মেথড এটা। ওয়েন যুক্ত বাক্য, কি যুক্ত বাক্য বলো, ওয়েন যুক্ত বাক্য। ওয়েন যুক্ত বাক্য 3 ধরনের সেন্টেন্স তুমি পাবা। এক নম্বর হচ্ছে সাবজেক্টটা হবে একই, এবং আরেকটা পাবা সাবজেক্ট ভিন্ন হবে, মানে সাবজেক্ট দুটো আলাদা আলাদা সাবজেক্ট হবে। এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো তারপর হচ্ছে সময়যুক্ত বাক্য থাকবে। তাহলে আমাদের সাবজেক্ট একই হলে, সাবজেক্ট ভিন্ন হলে, সময়যুক্ত বাক্য হলে তুমি হচ্ছে সিম্পলে কিভাবে করবা, সিম্পলে কেমনে হবে দেখো, কমপ্লেক্সে কিভাবে হবে। এক নম্বর যে মেথডটা আছে দেখো, ওয়েন প্লাস একই সাবজেক্ট, কি সাবজেক্ট, সাবজেক্ট হবে একই। কিভাবে দেখো, ওয়েন আই ফিনিশড দ্য ওয়ার্ক, যখন আমি কাজটি শেষ করেছিলাম, আই ওয়েন্ট হোম, আমি বাসায় গিয়েছিলাম বা বাড়ি গিয়েছিলাম। এখন দেখো সাবজেক্ট হচ্ছে আই, ডান পাশেও সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কিন্তু একই, আই মানে আমি, সাবজেক্ট কিন্তু একই আছে। দেখো এই রোলের সাথে কিন্তু ম্যাচ করছে। দেখো তার মানে এটা তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওয়েন যুক্ত বাক্য হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তখন তুমি সিম্পলে কিভাবে করবা, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কি দিতে হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এবং তুমি কম্পাউন্ড করবা এন্ড দিয়ে। এই সেন্টেন্সটা করার জন্য আমি আরেকটা বক্স তোমাকে দিয়েছি, দেখো এই বক্সটা দিয়েছি। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে তোমার যদি ওয়েন থাকবে, তারপর একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। দেখো এটার সাথে ম্যাচ করছে কিনা দেখো, এই যে ওয়েন আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। এরপর তুমি সিম্পল কিভাবে করবা, সিম্পল করার নিয়ম হচ্ছে প্রথমেই ভার্বের সাথে আইএনজি, প্রথমে কি করবা, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট দিবা। তাহলে এখানে ভার্বটা কি আছে বলো, ভার্বটা আছে এখানে ফিনিশড, ফিনিশড হচ্ছে মেইন ভার্ব, আর ওয়েন সাবজেক্টটা কি বেনিশ হয়ে যাবে এখানে। তার মানে সেন্টেন্সটা শুরুই করতে হবে ভার্বের সাথে আইএনজি, মানে ফিনিশিং, FINISHING, ফিনিশিং দ্য ওয়ার্ক। আমি বাংলাটা বলে দিচ্ছি দেখো। তারপর একটা কমা নিতে হবে, কি আছে কমা কিন্তু অলরেডি আছে আমাদের। এরপরে সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সেন্টেন্স কি আছে, সেকেন্ড সেন্টেন্স মানে এইটা। এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে ওয়েনের সাথে দেখো কমার আগ পর্যন্ত একটা পার্ট, এবং কমার পরে একটা আবার পার্ট আছে। দেখো ওয়েন আই ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করে বা করেছিলাম, আমি তারপরে আমি বাসায় গিয়েছিলাম। ফিনিশিং দ্য ওয়ার্ক মানে কি, আমি কাজটি শেষ করিয়া বা করে। আই ওয়েন্ট হোম, মনে রাখবে। এখন অনেকে চিন্তা করবে ভাইয়া ওয়েন্ট টু হোম হবে কি, না, গো টু মার্কেট হয়।
চারটা জায়গায় টু বসে না, হোমের পূর্বে টু বসবে না, অ্যাব্রোডের পূর্বে টু বসে না, হেয়ার দেয়ারের পূর্বে টু বসে না। তাহলে কি বলছে? হেয়ার দেয়ার অ্যাব্রোড হোম, এই চারটা জায়গায় প্রিপোজিশন টু বসে না, কারণ এগুলো অ্যাডভার্ব হিসেবে বসে। আশা করি তোমরা সিম্পল সেন্টেন্সটা ভালো করে বুঝতে পেরেছো। সিম্পল কমপ্লেক্স থেকে সিম্পলে কিভাবে করেছি, প্রথমে ভার্বের সাথে আইএনজি হবে, আই আর আইটা আর হচ্ছে কি ওয়ান্টস, এই জায়গাটা আগে আমাদের বেনিশ হয়ে যাবে, ফিনিশিং দ্য ওয়ার্ক, আর বাকি যা আছে আমাদের তাই বসে গেছে। এরপরে তুমি কম্পাউন্ড কিভাবে করবা, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে এন্ড হবে। কি হবে? একটা এন্ড হবে। তখন তাহলে কি হবে বলো? প্রথমে সাবজেক্ট এখানে, তাহলে ওয়ান যুক্ত সেন্টেন্সটা তো উঠে যাবে। ওয়ানটা কিসের জন্য আসছিল? মূলত কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য কি ওয়ান আসছিল। তার মানে কি দিবা? কম্পাউন্ড। কম্পাউন্ড তার মানে কি? আই finished the work. I finished the work and বাকি যা আছে I went home. তৃতীয় সেন্টেন্সটা আমি কিভাবে করেছি দেখো, করেছি হচ্ছে জাস্ট কিছুই না, went শব্দটা এখানে বাদ চলে গিয়েছে, এবং জাস্ট এই কমার পরিবর্তে আমরা কি দিয়েছি? একটা এন্ড দিয়েছি। আর বাকি যা সেন্টেন্সে আছে কিন্তু তাই আছে, দেখো কোনো পরিবর্তন নাই, জাস্ট দুইটা পরিবর্তন, ওয়ানটা বাদ চলে যাবে, কমার পরিবর্তে আমরা কি লিখেছি? এন্ড লিখেছি। এই ছিল আমাদের সাবজেক্ট একই হলে, মানে দুইটা সাবজেক্ট কিন্তু একই, এখানে আই ছিল, এখানে আই। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে? সাবজেক্ট ভিন্ন, মানে সাবজেক্ট আলাদা আলাদা হবে। তখন কিভাবে দেখো, একটা সেন্টেন্স লিখেছি দেখো, ওয়ান মানে কি? যখন, দ্য টি ওয়াজ ভেরি হট, যখন চাটি খুবই গরম ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি সেটা কি করতে পারিনি? পান করতে পারিনি। তার মানে দেখো এখানে ওয়ানের পরে একটা সাবজেক্ট হচ্ছে দা টি, একটা সাবজেক্ট, এবং কমার পরিবর্তে আরেকটা সাবজেক্ট হচ্ছে আই। তার মানে সাবজেক্ট কি একই নাকি ভিন্ন? সাবজেক্ট অবশ্যই ভিন্ন। দা টি হচ্ছে কি? বস্তু, আর আই হচ্ছে কি? মানে তোমার ব্যক্তি, সাবজেক্ট। তার মানে সাবজেক্ট দুটো কি আলাদা আলাদা কিনা? কিন্তু এখানে ওয়ান যুক্ত ছিল, আবার এখানে ওয়ান যুক্ত আছে, তার মানে সাবজেক্ট আগেরটা ছিল একই ছিল আই, আর এখানে সাবজেক্ট হচ্ছে দুইটাই কি ভিন্ন, আলাদা আলাদা সাবজেক্ট। তখন এটার জন্য আমাদের একটা স্ট্রাকচার সাজিয়ে রাখছি দেখো, এটা যেটা এটা আমাদের কমপ্লেক্সের জন্য। কমপ্লেক্সে আমাদের কি ফর্ম এটা আছে দেখো, কমপ্লেক্সে এই যে দেখো ওয়ান আছে, এই যে ওয়ান আছে, তারপর একটা সাবজেক্ট, এই যে দা টি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে কি? ওয়াজ, প্রিন্সিপাল অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু মেইন ভার্ব হিসেবে কি কাজ করছে। তারপরে কি অবজেক্ট আছে এখানে বা এক্সটেনশন আছে এখানে, এরপরে একটা কমা আছে দেখো, এই যে কমা আছে এখানে, তারপরে সেকেন্ড সেন্টেন্স আছে এখানে। এই সেন্টেন্সটা যদি আমরা কি করতে চাই? সিম্পলি কনভার্ট করতে চাই, প্রথমে একটা সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হলো ওয়ান যুক্ত সেন্টেন্সটা, এটা তো আমার প্রথমে কি বাদ দিতে হবে, এটা কি প্রথমে আমাদের বাদ চলে যাবে। তার মানে কি লিখবো? দা টি, দা টি, দা টি ওয়াজ, সরি ওয়াজ না, দেখো এই একটা বিষয় বলে দিই তোমাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে কি বলা হয়? বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। তখন তোমাকে বিং অথবা হ্যাভিং দিতে হবে। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া বিং কখন দিব, হ্যাভিং কখন দিব? বিং হচ্ছে বি ভার্ব, মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো থাকলে আমরা বিং দিব। কি দিব? বিং। আর যখন হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা হ্যাভিং দিব। আবারও বলছি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এর পরিবর্তে এর পরিবর্তে আমরা বিং দিব, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা হ্যাভিং দিব। এখন যেহেতু আমাদের কি আছে বলো? ওয়াজ আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, তার মানে অবশ্যই কি হবে? বিং হবে। দ্য টি বিং ভেরি হট, এরপরে কি হবে? একটা কমা হবে, এরপরে সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স মানে বাকি যা আছে তাই বসে যাবে, আর কোনো পরিবর্তন নেই এখানে। তার মানে কি? আই কুড নট, আই কুড নট। মনে রাখবে তুমি যখন সেন্টেন্সে ক্যান নট লিখবে, ক্যান নট কিন্তু একসাথে লিখতে হয়, মাথায় রাখবে। ক্যান নট যখন লিখবা, ক্যান নট কিন্তু স্পেস হবে না, মনে রাখবা, শুধুমাত্র একটাতেই ক্যান নট কিন্তু একসাথে লিখতে হয়।
আর কুড নট বাকি যা আছে সবগুলো স্পেস দিয়ে লিখতে হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রুল। অনেকে কিন্তু ক্যান নটকে আলাদা আলাদা লিখে, নো, এটা কিন্তু ভুল, লেখা যাবে না। ক্যান নট একসাথে, ক্যান নটকে আমরা কন্ট্রাকশনে লিখতে পারি, কান্ট লিখতে পারি, তখন তুমি লিখতে পারবা, কিন্তু যখন তুমি কান্ট লিখতে পারবা, এটা লিখতে পারবা, কিন্তু এই যে আলাদা আলাদা স্পেস দিয়ে ক্যান নট কিন্তু একসাথে। আর বাকি যা আছে কুড নট আলাদা, ডাজ নট আলাদা, ডু নট আলাদা। ডু নটকে তোমরা একসাথে কি লিখতে পারো, ডোন্ট লিখতে পারো। ডাজ নটকে কি লিখতে পারো, ডাজন্ট লিখতে পারো। হ্যাঁ, ডিড নটকে কি লিখতে পারো, ডিডন্ট লিখতে পারো। যাই হোক, the tea being very hot I could not, বাকি যা আছে তাই বসে গেছে, বসে যাবে। drink it, আমাদের সিম্পল হয়ে গেছে। কম্পাউন্ডে কি করব দেখো, জাস্ট কিছুই না, প্রথম সেন্টেন্স বসবে জাস্ট এন্ড সো বসবে, কমার পরিবর্তে এন্ড সো বসিয়ে দিলে তোমার হয়ে যাবে। জাস্ট এই যে ওয়ান শব্দটা উঠে যাবে এখানে, তার মানে কি বসবে, the tea was very hot and so I could not drink it শেষ আমাদের। তার মানে ওয়াইন যুক্ত সেন্টেন্সে তিন ধরনের মধ্যে দুই ধরনের আমরা অলরেডি কি একদম ভালো করে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। জাস্ট বাকি আছে আমাদের সময়যুক্ত বাক্য, যেটা আমাদের সিম্পল করতে হবে, মূল বাক্য থাকবে, তারপরে ইন অথবা এট, তারপরে সময়, তারপরে এন্ড। এই রুলটা আমরা লিখবো। আশা করি তোমাদের এই দুইটা একদম স্মুথলি এবং স্মার্টলি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই কি আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে ভাই বুঝতে পারিনি, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা। আচ্ছা, তাহলে এটা তোমরা তুলে নাও। সিম্পল কমপ্লেক্স থেকে তুমি 2 মার্ক তো অবশ্যই তুমি পাবা, একদম ইন্টারের সহ। এসএসসি থাকবে, ইন্টার এবং অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমাকে এখান থেকে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমাদের ওয়াইনযুক্ত 3 ধরনের বাক্যের মধ্যে অলরেডি 2 ধরনের ডান। আচ্ছা, তাহলে তোমাদের ওয়াইনযুক্ত 3 ধরনের বাক্যের মধ্যে 2 ধরনের অলরেডি ডান হয়ে গেছে। তোমরা দেখো, সাবজেক্ট একই হলে একদম ভালো করে বুঝতে পেরেছো, সাবজেক্ট ভিন্ন হলে সেটা एग्जांपल দিয়েছি। এখন সময়যুক্ত 3 নাম্বার যে মেথডটা আছে, 3 নাম্বার রুলটা, সময়যুক্ত বাক্য, যেখানে তুমি সিম্পল করবা, প্রথমে মূল বাক্যটা থাকবে, তারপরে ইন অথবা এট, তারপরে কি সময়, এরপরে কম্পাউন্ড করতে হবে এন্ড দিয়ে। এদিকে তাকাও, একদম एग्जांपल দিয়ে সেটা বোঝাচ্ছি। দেখো, when it was 1990, যখন সময়টা ছিল 1990, মিস্টার সিয়াম পাস্ট এসএসসি। মিস্টার সিয়াম নামে একজন ভদ্রলোক কি করলেন, এসএসসি পাস করলেন, পাস করেছিলেন। এখন এই ভদ্রলোকের যদি আমরা সিম্পল করতে যাই, সালটা যখন ছিল 1990, তিনি এসএসসি পাস করেছিলেন। এখন তোমাকে দেখো তো ওয়াইন যুক্ত আছে, হ্যাঁ ওয়াইন যুক্ত আছে, সাবজেক্ট আছে ইট আছে, ভার্বটা কি ওয়াজ, তারপরে সময় আছে না নাই 1990, এরপরে একটা কমা আছে। দেখো কি আছে এখানে, একটা কমা আছে, যে এখানে হচ্ছে কি কমা। এরপরে তুমি যদি এটা সিম্পল করতে চাও, প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস, তারপরে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট। দেখো এখন সাবজেক্ট আছে, এই যে অংশটা আছে এই অংশটা তুমি নিয়ে আসতে। দেখো, মিস্টার সিয়াম পাস্ট এসএসসি, মিস্টার সিয়াম এসএসসি পাস করেছিলেন কত সালে, 1990 সালে। মনে রাখবে, সালের পূর্বে প্রিপোজিশন ইন বসে। প্রিপোজিশনের একটা রুল শিখে নাও, সালের পূর্বে প্রিপোজিশন ইন বসে, মাসের পূর্বে প্রিপোজিশন ইন বসে, ছোট তারপর হচ্ছে কি জায়গার পূর্বে, ছোট স্থানের পূর্বে এট বসে, বড় স্থানের পূর্বে আবার ইন বসে। আচ্ছা, যাই হোক, এটা তুমি দুইভাবে করতে পারো সিম্পলটা। প্রথমে তুমি ইন অথবা এট দিবে, এই যে ইন অথবা এট দিয়েছি। ইন এট কেন বসেনি, কারণ হচ্ছে সালের পূর্বে ইন বসছে, এটটা এখানে বসবে না। তো সালের পূর্বে কি ইন বসে, 2025 এর পূর্বে কি ইন বসবে, 1971 এর পূর্বে কি ইন বসবে, সালের পূর্বে ইন বসে। প্রিপোজিশন শিখে নিলাম। এরপর একটা কমা দিবা, তারপর মিস্টার সিয়াম পাস্ট এসএসসি। তাহলে তুমি কমপ্লেক্স থেকে তুমি সিম্পলটা কি দুইভাবে করতে পারো, এটা দিলেও হবে, আবার যদি বলো যে না আমি এটা দিব, সেটা দিলেও কারেক্ট, একটা দিলেই হবে পরীক্ষায়। এখন তুমি এটা কম্পাউন্ড করতে চাচ্ছ, তাহলে হচ্ছে কি মূল বাক্যটা রাখতে হবে আমাদের।
মূল বাক্যটা হচ্ছে কি দেখো, মিস্টার সিয়াম পাস্ট এসএসসি। মিস্টার সিয়াম নামের ভদ্রলোক এসএসসি পাস করেছিলেন। এখানে একটা আমরা কম্পাউন্ডে কি দিব, এন্ড যুক্ত করব। এন্ড মানে কি এবং, এবং ইট ওয়াজ 1990। মিস্টার সিয়াম এসএসসি পাস করেছিলেন এবং সালটা ছিল 1990। এই ছিল আমাদের সময়যুক্ত বাক্যর 3 নাম্বার যে রুলটা ছিল আমাদের। আশা করি তোমরা মেথড 1 থেকে মেথড 6 পর্যন্ত একদম সুন্দর করে বুঝতে পেরেছো। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য আমাদের ছকটা যেটা ছিল সেটা একদম তোমাকে ভালো করে আত্মস্থ করতে হবে, লিখতে হবে বারবার। ঠিক আছে, আশা করি তোমাদের 6 নাম্বার যে মেথড ভালো করে বুঝতে পেরেছো। এখন 7 নাম্বারে আমরা যাব। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছানের তোমার লাগে ভালো। দেখো আমরা অলরেডি 1 থেকে 6 পর্যন্ত মেথড সুন্দর করে করিয়েছি, তোমরা আশা করি নাইসলি বুঝতে পেরেছো। তো তোমাদের মেথড 7 এ কি আছে দেখো। মেথড 7 এ কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকে তখন তুমি সিম্পলে টু ড্যাশ ড্যাশ টু দিয়ে করতে হবে। প্রথম বাংলাটা দেখো কি আছে, কমপ্লেক্স সেন্টেন্স। এটা যে কমপ্লেক্স সেন্টেন্সে আছে সেটা চেনার উপায় হচ্ছে তোমার সো আছে এবং দ্যাটের মাঝখানে একটা শব্দ থাকবে, সেটা অ্যাডভার্বও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তখন আলটিমেটলি মিনিংটা কি আসছে দেখো। দ্য ম্যান মানে কি, লোকটি। দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট, লোকটি এতই বৃদ্ধ ছিল যে হি কুড নট ওয়াক অ্যাট অল, সে মোটেই হাঁটতে পেরেছিল না। এটা বাংলা এরকম আসছে, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট, বৃদ্ধটি এতই ওল্ড বা দুর্বল ছিল যে, নাকি। এখন যদি উইক দেই তখন দুর্বল হয়ে যাবে, এখানে মিনিংটা আসবে। বৃদ্ধটি এতই বৃদ্ধ ছিল যে, লোকটি এতই বৃদ্ধ ছিল যে হি কুড নট ওয়াক অ্যাট অল, অ্যাট মানে কি মোটেই না, সে মোটেই হাঁটতে পেরেছিল না। এই সেন্টেন্সটা তোমাকে বলছে সিম্পল করতে বলছে, তখন আমাদের এই সো এর পরিবর্তে একটা বসাতে হবে, আবার এই দ্যাটের পরিবর্তে একটা বসাতে হবে। দেখো বাকি যা আছে বলতে দেখো এখানে একটু ভেরিয়েশন আসবে। দ্য ম্যান বসে যাবে, ইফোর্ট দাও ভালো করে। দ্য ম্যান ওয়াজ, এই সো এর পরিবর্তে টু বসাবো, TOO, এখানে ওল্ড এ বসে গেল। এই দ্যাটের পরিবর্তে এই টুটা বসাবো এখানে। মনে রাখবে টু প্লাস বেস ফ্রম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। গ্রামারে কি বলে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বেস ফ্রম। টু এর পরে বেস ফ্রম বসে, কি বসে, বেস ফ্রম। যেমন বেস ফ্রম কোনগুলা, ডু ডিড ডান, ডু হচ্ছে বেস ফ্রম। গো ওয়েন্ট গান, গো হচ্ছে কি বেস ফ্রম। স্পিক স্পোক স্পোকেন, স্পিক হচ্ছে কি বেস ফ্রম। তাহলে এখানে বেস ফ্রম ভার্ব কোনটা বলো, এখানে ভার্ব কিন্তু আমাদের ওয়াক, ভার্বটা আছে কি মেইন ভার্ব। আর কুড নট, এইটার কিন্তু তোমার মডেল অক্সিলারি, কুডটা কিন্তু মডেল অক্সিলারি। তার মানে এই টু এর পরে তোমার বেস ফর্মটা নিয়ে আসতে হবে। বেস ফর্ম কি আছে, ওয়াক আছে এখানে, টু ওয়াক এট অল। আশা করি এই রুলটা সুন্দর করে বুঝতে পেরেছো। আমি একটু মার্ক করে দিচ্ছি, দেখো এখানে এই সো এর পরিবর্তে কি বসিয়েছি, এই টু বসিয়েছি, আবার এই দ্যাটের পরিবর্তে কি টু বসিয়েছি, আর এই টু এর পরে বেস ফর্ম বসবে, কি বসবে, বেস ফর্ম বসবে। মানে ভার্বটা হবে কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটাকে বলি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম, ওয়াক। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এখন তুমি কম্পাউন্ড কি দিয়ে করবো, কম্পাউন্ড হচ্ছে জাস্ট হচ্ছে দেখো দ্য ম্যান was very old and so, তাহলে কি বলে দেখো দ্য ম্যান ওয়াজ অজে জায়গায় বসছে, এই সো এর পরিবর্তে ভেরি, আবার ওল্ড এর জায়গায় বসছে, এরপর অ্যান্ড সো বাকি যা আছে তাই বসবে। দেখো হি কুড নট
ওয়াক এট অল। কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখবে, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজগুলো যেগুলো তোমার সেন্টেন্সটাকে অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো অ্যান্ডসোর আগে এবং পরে দেখো তো, দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড, লোকটি ছিল খুবই বৃদ্ধ, যেটা কিন্তু পরিপূর্ণ মিনিং দিতে পারছে নাকি পারেনি? পেরেছে কিন্তু। অ্যান্ডসোর পরে কি আছে দেখো, হি কুড নট ওয়াক এট অল, এটাও কিন্তু অন্য কোনো ক্লজের উপর কিন্তু সেন্টেন্সের উপর কিন্তু নির্ভরশীল নয়। নির্ভরশীল কি? পরিপূর্ণ মিনিং দিতে পেরেছে। দেখো তার মানে আলটিমেটলি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মিনিংটা কি আসছে? দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড, লোকটি ছিল খুবই বৃদ্ধ, এন্ড সো এবং তাই সে হাঁটতে পেরেছিল না। এই ছিল আমাদের মেথড 7। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আচ্ছা দেখো তোমাদের অলরেডি আমাদের পর্ব একে কি ছিল, যে পার্ট 1 এ ছিল আমাদের মেথড 1 থেকে 4 ছিল, তাই না? 1 থেকে 4 নাকি 5 ছিল? 4 ছিল, 1 থেকে 4 ছিল, মেথড 1 থেকে 4 ছিল। তো এটা 1 নাম্বার পর্বে আমরা অবশ্যই দেখে আসবে। এটা হচ্ছে 2 নাম্বার পার্ট, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। এই পার্টটা দেখার আগে অবশ্যই তুমি কি করবে, পার্ট 1 দেখবে, নাহলে কিন্তু এটা কানেকশন করতে তুমি হচ্ছে লিংক আপ করতে পারবে না। আচ্ছা এখানে আজকে 7 পর্যন্ত লিখছি। 8 নম্বর একটা মেথড, এটার পার্ট 3 করব মূলত। এটা 3 করলে কি হবে তোমরা বুঝতে সুবিধা হবে, একটু ডিটেইলসে পড়াবো। এই 3টা পার্ট করলে ইনশাআল্লাহ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আশা করছি তোমাদের আর কোনো কি প্রবলেম থাকবে না। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে ইনশাআল্লাহ দেখা হবে, 3 নাম্বার পার্টে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।